আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারের এমন আচরণ করা ঠিক হবে না যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয়, বললেন আমির খসরু। একমাত্র লক্ষ্য হওয়া উচিত শান্তিপূর্ণ নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। আর কখনোই ফ্যাসিবাদ ও দিল্লির দাসদের শাসন চলবে না। সুশাসন প্রতিষ্ঠা ও লগ্নি ফেরতের নিশ্চয়তা না পেলে বিদেশিরা বিনিয়োগে আসবে না, আশঙ্কা অর্থনীতিবিদদের। রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা, ভারতীয় গণমাধ্যমের তথ্য। অবৈধভাবে বাস করতেন দেশটিতে। প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দলে টানতে না পেরে শীর্ষ সন্ত্রাসী তকমা দিয়ে জেলবন্দি করে রাখে, দাবি সুইডেন আসলামের। বাকি জীবন কাটাতে চান মানবতার সেবায়। এবারে থাকছে বিস্তারিত সংবাদ। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথে না গিয়ে গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, সকল দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে বিএনপি। তিনি দাবি করেন, বাংলাদেশের সংস্কারের নায়ক জিয়াউর রহমান। দেশের রাজনৈতিক অর্থনৈতিক 90% সংস্কার করেছে বিএনপি। 6 বছর আগে খালেদা জিয়া ভিশন 2030 সংস্কারের কথা বলছেন। খসরু বলেন, এখন বিএনপিকেই অনেকেই সংস্কারের সবক দিচ্ছে। জিয়াউর রহমানকে কখনোই বিএনপি মহামানব বানায়নি দাবি করে তিনি বলেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব, কারণ এই সরকারের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুর হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। এই সরকারের দায়িত্ব হল জুলাই গণহত্যাকারীদের বিচার করা ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। এ সময় মাহফুজ আরও বলেন, দেশে আর কখনোই ফ্যাসিবাদ শাসন ও দিল্লির দাসদের রাজত্ব চলবে না। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে ফ্যাসিবাদদের শাসন কায়েম হবে বলেও জানান তিনি। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্থীদের কোনো স্থান আর হবে না। সুশাসন প্রতিষ্ঠা ও লগ্নি ফেরতের নিশ্চয়তা না পেলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে না বলে মনে করেন অর্থনীতিবিদ মামুন রশিদ। তিনি বলেন, রোড শো, দূতাবাসের ডিনার পার্টি আর তথাকথিত আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট পড়ে বিদেশিরা কখনোই বিনিয়োগে আকৃষ্ট হয় না। রাজধানীর এফটিসিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, চাঁদাবাজি বন্ধের পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা দিতে না পারলে ঘুরে দাঁড়াবে না শিল্প খাত। মিজান শাহজাহানের রিপোর্ট। আমলাতান্ত্রিক জটিলতায় বিদেশি বিনিয়োগের প্রধান অন্তরায় শীর্ষক এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মাননীয় স্পিকার, এই দুর্নীতি সমন্বয়হীনতা কাদের হাতে থাকে? এলিয়েনদের হাতে নাকি আমলাতন্ত্রের হাতে? আপনি বললেন যে সৌদি আরবে আর কোমরা দেয়ালে ড্রেস করতে পারে না, স্যামসাং করতে পারে না। এই রিজন কখনো আমলাতান্ত্রিক জটিলতা ছিল না। এই রিজন ছিল সেই দেশের রাজনীতি সদিচ্ছা।
ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ আশা প্রকাশ করে বলেন, সংস্কারের পর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ডক্টর ইউনূসের নেতৃত্বে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার যে সংস্কার করে যাবে, পরবর্তীতে যে রাজনৈতিক সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, তারা যদি সততার সাথে, তারা নেতৃত্বের সাথে আমলাতান্ত্রিকতা দূর করে, দুর্নীতি দূর করে, তারা যদি আমাদের ফরেন বিনিয়োগকে আকৃষ্ট করতে পারে, তাহলে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনামে হতে কিন্তু আমাদের বেশি দূর যেতে হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনীতিবিদ মামুন রশিদের অভিমত, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় বসাতে হবে সৎ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে। আমলাদের সরিয়ে বিতর্কিত শিক্ষককে বসিয়ে যে লাভ হয় না, এর উদাহরণ শিবলি রুবাইতুল ইসলাম। উনি পায়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করতেন। উনি টঙ্কাহি কেবলম, টাকাই সব শক্তির উৎস, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে শিখিয়েছিলেন। তারা বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনামের মতো বিদেশি বিনিয়োগ টানতে হলে দরকার সৎ রাজনীতিবিদ, আমলা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ। বিরাট একটা কাজ করে বিভিন্ন দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য সেই দেশের হোস্ট কান্ট্রির ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক খাতের গভীরতা, কিংবা ঋণ প্রাপ্তির সহজলভ্যতা, কিংবা ঋণের ক্ষেত্রে ঋণের সুদের হার। আজকে আমাদের শিল্প মালিকরা অভিযোগ করেছেন, আমি যখন গ্যাসের বিল দেই, গ্যাসের বিল ঠিকই দিচ্ছি, কিন্তু গ্যাসের পরিবর্তে আমার বাতাস আসছে। তিনি বলছেন, আমি বিল দিতে চাই, আপনি আমাকে গ্যাস দেন, বাতাস দিয়েন না। বড় বড় কয়েকজন ব্যবসায়ী, শিল্পপতি গাজীপুরের চোখের পানি ফেলেছেন, বলছে আমি চাঁদা দিতে দিতে অস্থির হয়ে গেছি, আমাকে বাঁচান, আমার শিল্প প্রতিষ্ঠানকে বাঁচান। শুধুমাত্র কর্মীদের মুখের দিকে তাকিয়ে আমি আমার কারখানা বন্ধ করছি না। বিগত সময়ে গাজীপুরে যে চাঁদাবাজির কথা তিনি উল্লেখ করেছেন, আমরা ভবিষ্যতে যেন কোনো চাঁদাবাজি দেখতে চাই না। বিতর্ক প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই করে যৌথভাবে বিজয়ী হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 18 দিনের চিকিৎসা শেষে লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30 আর বাংলাদেশ সময় রাত 3টার দিকে হাসপাতাল থেকে বাসায় আসেন তিনি। চিকিৎসকদের পরামর্শ নিয়েই হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ছেলের বাসা থেকেই তার পরবর্তী চিকিৎসা চলবে। গত 7 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছান বেগম জিয়া। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয় তাকে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশের পথে সুইজারল্যান্ড ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত 9:50 জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। অধ্যাপক ইউনূস আজ বিকেল 5টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে গত 21 জানুয়ারি দাভোসে পৌঁছান অধ্যাপক ইউনূস। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। গুলিবিদ্ধ হাবিল উপজেলার শাহবাজপুর ইউপির মোল্লাটোলা গ্রামের মোহাম্মদ বেলালের ছেলে। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এর সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামমূর্তি নগরের কলকেরে লেকে তার মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। পুলিশ জানিয়েছে, হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তিনি বিবাহিত এবং স্বামীর সঙ্গেই সেখানে থাকতেন। সেখানকার একটি বাসায় গৃহ পরিচালিকার কাজ করতেন। গত বৃহস্পতিবার ওই বাসায় কাজ শেষে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন নাজমা। পুলিশ জানায়, নাজমার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতের সংবাদ মাধ্যমগুলো নাজমার স্বামী ও ভাইয়ের বরাত দিয়ে জানিয়েছে, ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করছিলেন। তার কাছে বাংলাদেশের পাসপোর্ট নেই। তবে
নাজমার স্বামী সুমন বৈধভাবে গত ৬ বছর ধরে ভারতে বসবাস করে আসছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে। তিনি সেখানে সিটি কর্পোরেশনের ময়লা পরিশোধনের কাজ করেন। এই দম্পতির ঘরে ৩ সন্তান আছে, যারা বাংলাদেশে নিজ আত্মীয় স্বজনদের কাছে থাকে। এদিকে এই হত্যার প্রতিবাদে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাভাবিক জীবনযাপন আর আর্ত মানবতার সেবায় বাকি জীবনটা কাটিয়ে দিতে চান আলোচিত সুইডান আসলাম। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বলেন, ফ্যাসিবাদী সরকার তাকে দলে টানতে না পেরে শীর্ষ সন্ত্রাসী তকমা দিয়ে ২৭ বছর জেলবন্দি করে রাখেন। বলেন, গুম ও ক্রসফায়ারের ভয়ে আওয়ামী লীগ সরকারের আমলে জামিনের চেষ্টাই করেননি। আসলামের কাছে সে সময়কার মুক্ত বাংলাদেশের চেয়ে নিরাপদ ছিল কারাগারের বন্দী জীবন। এটিএন বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিএম তসলিম। গত ৩ দশকে দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে যাদের নাম এসেছে তাদের অন্যতম সুইডান আসলাম। শেখ মোহাম্মদ আসলাম কিভাবে সুইডান আসলাম হয়ে গেলেন সেই গল্প বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান তিনি। বলেন, তিনি পরিস্থিতির শিকার। ফ্যাসিস্টদের দেওয়া রেখে যাওয়ার নাম আমার পিছু ছাড়ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এলাকার কোনো বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও জবরদখলের ঘটনা ঘটলে একটি স্বার্থন্বেষী মহল সবকিছুতেই আমার নাম জড়ানোর অপচেষ্টা করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি কোনো রকম চাঁদাবাজি ও অন্যায় কাজের সাথে জড়িত না। আমি আমার নাম ব্যবহার করে কোনো ব্যক্তি কোনো ধরনের অপকর্ম করে তাকে আইনের আওতায় তুলে দিন। ২৭ বছর কারাগারে কেটেছে আসলামের। এখন তার বয়স ৬২ বছর। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আদালতের মাধ্যমে জামিন পেয়েছেন তিনি। এখনও গালিব হত্যা মামলা বিচারাধীন। শেখ আসলাম বলেন, সে সময় তার কাছে কারাগারে ছিল নিরাপদ। আমার টিচার এবং আমি দুইজন কি একই সাথে হত্যা সংগঠিত করতে গেছি? নিশ্চয়ই না। শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন কামাল সাহেব, ওনার যে চাপ সেটা আমার বহন করার ক্ষমতা ছিল না। এই কারণে আমি আমার মামলাও মনে করেন যে শেষ করতে চাই না। বাইরেও আসার কোনো ইচ্ছা আমার ছিল না। তাহলে আমার নিশ্চিত মৃত্যু ছিল। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি অপেক্ষা করতেছিলাম যাতে এই সরকারের পতন হলে যদি আল্লাহ একটা সুযোগ দেয়। ২৮ বছরের বিবাহিত জীবনে মাত্র ৫ মাসের দাম্পত্য জীবন তার। নিঃসন্তান শেখ আসলাম বলেন, যা হারিয়েছেন তা নিয়ে আর আক্ষেপ নেই তার। জীবনের বাকি দিনগুলো মানুষের সেবায় ব্যয় করার ইচ্ছা তার। এরই মধ্যে নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন আসলাম। রাজধানীতে তার বাসায় প্রতিদিনই ভিড় করেন সেবা প্রত্যাশী নানা বয়সী মানুষ। এসব মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন আসলাম। বলেন, আর যেন কোনো যুবককে মিথ্যা অপবাদে সন্ত্রাসী তালিকায় নাম লিখিয়ে নির্বাসিত জীবন কাটাতে না হয়। সন্ত্রাস আসলে সুন্দর কোনো বিষয় না। তো আপনি কেন সন্ত্রাসকে গ্রহণ করবেন? নিশ্চয়ই সন্ত্রাসের চাইতে শান্তির পথে আপনি হাঁটেন, আপনি অনেক বেশি পপুলার, জনপ্রিয়তা পাবেন এবং ভালো মানুষ হিসেবে আখ্যায়িত হবেন। তাহলে ভালো মানুষের চাইতে একজন সন্ত্রাসী হওয়া খুব বেশি কি প্রয়োজন? মোটেই না। কারাগারে ২৭ বছরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শেখ মোহাম্মদ আসলাম বলেন, বিশ্বের উন্নত দেশের কারাগার হয় সংশোধনাগার, আর বাংলাদেশের কারাগার ঠিক তার উল্টো। তাই সংস্কারের মাধ্যমে কারাগারগুলোকে সংশোধনাগারে রূপ দেওয়ার দাবি তার। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী মেহেদী গ্রুপের প্রধান মেহেদী সহ চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ২। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র, সামুরাই, চাপাতি, চাকু ও ফোল্ডিং চাকু জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত মেহেদী মাওরা সোহেলের অন্যতম সহযোগী। তারা চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জানিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব। বিগত ২৫ বছরে আওয়ামী লীগ ১০,০০০ মুক্তিযোদ্ধা সহ ৪০,০০০ মানুষকে বিনা বিচারে হত্যা করেছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় কাউনিয়ার মিরবাগ ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত পথসভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, মানুষ হত্যার পাশাপাশি দেশটির সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। সকল দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গড়ে তুলেছিল, সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল। এই দলই আবার 1996 সালে ক্ষমতায় এসে সারা বাংলাদেশে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছিল। আবার 2009 সালে এসে তারা সেই একই কাজ করেছে। অবশ্য 9 সালে ক্ষমতায় আসলে কি করবে এটা আবার 6 সালের 28 অক্টোবর জানিয়ে দিয়েছে। লক্ষ্মীপুরটার তাণ্ডবে এদেশের নিরীহ মানুষগুলোকে খুন করেছে স্পষ্ট দিবালোকে। সাভারে কোনোভাবেই থামছে না অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। ব্যাটারি চালিত এসব অবৈধ যান আগে শুধু এলাকার ভেতরে চললেও এখন দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কে। বিভিন্ন স্টপেজে আলাদা লেন থাকলেও কোনো নিয়মনীতি না মেনে যেখানে সেখানে যাত্রী ওঠানামা করাচ্ছে এর চালকরা। বেপরোয়া এসব বাহনের কারণে মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, প্রশাসনের প্রশ্রয়ী সাভার, আশুলিয়া, ধামরাইয়ে পাল্লা দিয়ে বাড়ছে এর সংখ্যা। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডের প্রতিদিনের চিত্র এটি। সাধারণ মানুষের চলাচলে গতি আনতে রাস্তায় নামা এসব অটোরিকশা উল্টো গতিরোধ করছে। শুধু হেমায়েতপুর নয়, সাভারের নবীনগর, চন্দ্রা, বাইপেল, আবদুল্লাপুর মহাসড়কেও একই অবস্থা। অন্যদিকে মহাসড়কে এগুলো যেন পাল্লা দেয় মোটরযানের সাথে। গতির এই প্রতিযোগিতায় প্রায় ঘটছে দুর্ঘটনা। মারাত্মক জখম থেকে শুরু করে সড়কে প্রতিদিন প্রাণ ঝরছে বহু মানুষের। উচ্চ গতির এই বাহনের বেপরোয়া চালকদের নিয়েও রয়েছে নানা অভিযোগ। অটোরিকশার জন্য আমরা ঠিকমতো চলাচল করতে পারি না, অনেক দুর্ঘটনা ঘটে যায় সময়তে। যানজটের কারণে আমরা অনেক ভুক্তভোগী। অটোরিকশা সরালে জ্যামও ক্লিয়ার আর রাস্তাটা অনেক সুন্দর দেখাবে। লোড গাড়ি নিয়ে ভাঙা রাস্তা, ওটা তো খুব ঝামেলা করে, এটি ক্লিয়ার করেন আপনারা। অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে প্রশাসন সহ সংশ্লিষ্ট মহলের সঠিক নজরদারির অভাবকে দায়ী করছে সচেতন মহল। নিরাপদ শহরের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে, তারা অতি দ্রুতই এটা নিয়ন্ত্রণের জন্য সড়কের শৃঙ্খলা পেরাতে এই উদ্যোগটা গ্রহণ করবে। এদিকে মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে নিয়মিত কার্যক্রম পরিচালনার কথা জানায় সাভার হাইওয়ে থানা পুলিশ। অটোরিকশা বা ব্যাটারি চালিত থ্রি হুইলার তারা অনেকে অবৈধভাবে চলাচলের চেষ্টা করতেছে। আমরা প্রতিনিয়ত এই অটোরিকশাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম ভবিষ্যতে আরো জোরদার হবে। দেশের মহাসড়ক আরও নিরাপদ করতে বেপরোয়া এসব অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষিত করবে প্রশাসন, এমনটাই আশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এবং সদস্য সচিব অধ্যাপক AK-M রশিদুল আলম সহ কমিশনের অন্যান্য সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী অনার্স 2017-18 থেকে 2023-24 বর্ষ ও মাস্টার্স 2020-21 থেকে 2023-24 বর্ষে পড়ছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী আজ। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। কবির জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান কেশবপুরের সাগরদাড়িতে জেলা প্রশাসনের আয়োজনে মধুমেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যরা বক্তব্য রাখেন। এবারের মধুমেলায় জুলাই-আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে ছবি প্রদর্শিত হচ্ছে। সেই সাথে মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য মধুমঞ্চে কেশবপুর ও যশোরের শিল্পগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। এছাড়া মেলায় থাকছে প্যান্ডেলের সার্কাস, জাদু প্রদর্শনী সহ বিভিন্ন আয়োজন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
দেশের শীর্ষস্থানীয় ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সভা অনুষ্ঠিত হল কক্সবাজারের সি প্যালেস হোটেলে। এ সময় বিক্রয় টার্গেট পূরণের জন্য 24 জনকে স্বর্ণপদক দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক এস চৌধুরী, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের নির্বাহী পরিচালক কবির রেজা, ফিন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ আতিকুজ্জামান, বিক্রয় বিভাগের প্রধান ও জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। সভায় প্রতিষ্ঠানের সারা দেশের মেডিকেল প্রমোশন অফিসার ও সুপারভাইজাররা র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেন। দেশের কর্মসংস্থান, দরিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মাঠ পর্যায়ে উন্নয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। আরও উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী। সংবাদের এই পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শিগগিরই বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ও পারমাণবিক অস্ত্র নির্মূলে কাজ করতে তিনি দ্রুত পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চলমান সম্মেলনে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে যুদ্ধ বন্ধে কার্যকরী উদ্যোগ নেবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে নয়, এই যুদ্ধে লাখ লাখ জীবন নষ্ট হচ্ছে, সে কারণে যুদ্ধ বন্ধে আগ্রহী তিনি। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠক করবেন বলে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় কিমকে স্মার্ট বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 6-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলায় অনূর্ধ্ব-20 কোপা আমেরিকার বি গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে বিশাল জয় পায় জুনিয়র মেসিরা। যে কোনো পর্যায়ের খেলায় ব্রাজিলের বিপক্ষে এটি সবচেয়ে বড় জয় আর্জেন্টিনার। পরাগ আরমানের রিপোর্ট। ছোট বড় যে কোনো পর্যায়ে হোক না কেন, আর্জেন্টিনা ব্রাজিল মানেই মর্যাদার লড়াই, শ্রেষ্ঠত্ব প্রমাণের দৈরত। কোপা আমেরিকা অনূর্ধ্ব-20 মর্যাদা ধরে রাখার ম্যাচে 7 মিনিটেই সুবিয়াব্রির গোলে লিড নেয় আর্জেন্টিনা। গোল শোধে মরিয়া হয়ে ওঠার কথা ব্রাজিলের, তা হয়নি। উল্টো পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউডিও ইচেবেরি। রবার্তোর গোলে 12 মিনিটেই 3-0 এগিয়ে যায় জুনিয়র আলবিসেলেস্তেরা। বিরতি থেকে ফিরে প্রতিশোধের আগুনে আর্জেন্টিনাকে পুড়িয়ে ফেলারই কথা ব্রাজিলের, কিন্তু হতাশ সেলেসাওরা। আলবিসেলেস্তাদের গতির কাছে পরাস্ত তারা। 52 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান 4-0 করেন রবার্তো। এই গোলের 2 মিনিট পর ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা ইচেবেরি আর্জেন্টিনার 5ম গোলটি করেন। আর 79 মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হিদালগো। 10 দলের এই প্রতিযোগিতা থেকে শীর্ষ 4টি দল আগামী সেপ্টেম্বরে চিলিতে যুব বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। পরাগ আরমান, এটিএন বাংলা। ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল ক্রিকেট আবার ফিরছে ঢাকায়।
শেষ পর্ব শুরু হবে আগামীকাল রোববার থেকে। 32 ম্যাচ শেষে 7 ফ্র্যাঞ্চাইজির মধ্যে একমাত্র রংপুর রাইডার্সই শেষ 4-এ খেলা নিশ্চিত করেছে। 9 ম্যাচে তাদের পয়েন্ট 16, 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শেষ 4-এ এক পা দিয়ে রেখেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশালও। 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চিটাগং কিংস, সমান 8 পয়েন্ট খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহীর, তবে নেট রান রেটে এগিয়ে খুলনা। এদিকে 10 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া ঢাকা ক্যাপিটালসেরও সুযোগ আছে শেষ 4-এ ওঠার, তবে সমীকরণ খুবই কঠিন। 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সবার নিচে আছে সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর 1:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স, আর সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। সরকারের এমন আচরণ করা ঠিক হবে না যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয়, বললেন আমির খসরু। একমাত্র লক্ষ্য হওয়া উচিত শান্তিপূর্ণ নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। আর কখনোই ফ্যাসিবাদ ও দিল্লির দাসদের শাসন চলবে না। সুশাসন প্রতিষ্ঠা ও লগ্নি ফেরতের নিশ্চয়তা না পেলে বিদেশি বিনিয়োগ আসবে না, আশঙ্কা অর্থনীতিবিদদের। রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা, ভারতীয় গণমাধ্যমের তথ্য। অবৈধভাবে বাস করতেন দেশটিতে। প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দলে টানতে না পেরে শীর্ষ সন্ত্রাসী তকমা দিয়ে জেল বন্দী করে রাখে, দাবি সুইডান আসলামের। বাকি জীবন কাটাতে চান মানবতার সেবায়। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।